আমি যখন ফরিদপুর টার্ক করি তখন একজন ব্রাইকের ইঞ্জিনিয়ার ছিলেন। হুম, তো উনি আমাদেরকে বলল যে, "আপনি কিরকম ডিজাইন করছেন?" আমাদের করিডোরে পানি আসে। তো হুম। আমি বললাম যে, "করিডোরে পানি আসবে নাকি আপনার রুমে আসবে নাকি?" করিডোরটা যে হ্যাঁ। সেমি ওপেন স্পেস, হুম, ইট ইস এ হুম, সেমি এনক্লোজড স্পেস। হুম, তো এখানে কিছু তো বৃষ্টির পানি আসবে এবং হুম, আমাদের বৃষ্টির ক্লাইমেট। তো হুম। এটা ইস অ্যাকসেপ্টেবল। না, তো এটা তো খুব এনজয়েবল অ্যাকচুয়ালি। হ্যাঁ, শুধু এক্সাক্টলি, অ্যাকসেপ্টেবল না। এক্সাক্টলি। যেখানে শীতের দেশ স্নোফল হুম, হয়, হুম, তারা স্নোকে এনজয় করে। হুম। আমরা আমাদের বৃষ্টিকে আমরা কেন এটাকে নেগেট করব? দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বিল্ডিং টুমরো উইথ আইডিয়াস পাওয়ার্ড বাই বিটিআই। আজকের এপিসোডে আমাদের একজন অত্যন্ত সুপরিচিত এবং স্বনামধন্য আর্কিটেক্ট, স্থপতি এবং উনি এই সেক্টরে আ বিশাল একটা সময় কাজ করে আসছেন বিভিন্নভাবে। সো আজকের অতিথি হচ্ছে আমাদের জালাল আহমেদ সাহেব, স্থপতি জালাল আহমেদ। তো উনি আমাদের বুয়েটের, আমাদের বললাম আমরা দুজনই বুয়েটের আরকি জি, তাই। জি, জি। উনি আমাদের বুয়েটের 83 গ্র্যাজুয়েট। এর পর উনি, আমি একটু ছোট করে বলে দিচ্ছি প্লিজ। আরকি জাস্ট। এর পর উনি ফাউন্ডার অ্যান্ড প্রিন্সিপাল আর্কিটেক্ট অফ জিএএ আর্কিটেক্টস লিমিটেড, হুইচ ইস জালাল আহমেদ জি। আর্কিটেক্টস। তো এটা 97 এ ফর্ম করেন এবং ৪ বছর ধরে উনি একটা বিশেষ সেগমেন্ট অফ সোসাইটি হুইচ ইস দ্য লো ইনকাম রুরাল হাউজিং, যেটার উপরে আসলে আ খুব কম কাজই হয়েছে। একাডেমিক কাজ হয়েছে, বাট প্র্যাকটিক্যাল কাজ খুব কম হয়েছে। এবং বিটিআর তরফ থেকেও আমরা এই ব্যাপারটায় খুব ইন্টারেস্টেড, পার্টিকুলারলি আরবান ডেভেলপমেন্টে, হুম, হুম। অ্যাফোর্ডেবল হাউজিং এর জি। সাইডটায়। রুরালটায় তো এখনো যেতে পারিনি। অফকোর্স কোনো এক সময় যাব। একাডেমিক ব্যাকগ্রাউন্ড হিসেবে ওনার বুয়েটের পরে উনি বুয়েট, ব্র্যাক, এআইইউবি অ্যান্ড ইউএপিতে পার্ট টাইম আ ফ্যাকাল্টি এবং ডিজাইন স্টুডিওতে কাজ করেছেন। which is very on job good experience I হুম, হুম, suppose. হুম, হুম। এবং অ্যাডমিনিস্ট্রেটিভ রোলে উনি খুব ভালো। আর্কিটেক্ট ইঞ্জিনিয়াররা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ রোলে খুব ভালো হয় না। সাধারণত আমি নিজেই বলছি আরকি। তো উনি প্রেসিডেন্ট ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ ছিলেন ২০১৯-২০ এ এবং ভাইস প্রেসিডেন্ট অফ কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অফ আর্কিটেক্টস ছিলেন ১৯-২২ এ। উনি অনারারি ফেলো অফ কোরিয়ান ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস ২০১৯। উনি অনারারি সেক্রেটারি অফ আর্কিটেক্টস রিজিওনাল কাউন্সিল এশিয়া, আর্কেশিয়া যেটাকে আমরা বলি, ২০০৯ থেকে ১০ পর্যন্ত। এক্সিকিউটিভ মেম্বার ছিলেন উনি বেঙ্গল ইনস্টিটিউট অফ আর্কিটেকচার। শুনতে খুব তাড়াতাড়ি বলছি কিন্তু দিস আর ভেরি ইম্পোর্টেন্ট পজিশনস। তারপর বেঙ্গল ইনস্টিটিউট অফ আর্কিটেকচারের ল্যান্ডস্কেপ এবং হিউম্যান সেটেলমেন্টের উপরে ২০১৫ থেকে জি। ১৮ পর্যন্ত কাজ করেছেন। অনেকগুলি আছে ওনার এর ব্যাকগ্রাউন্ড। আমি কিছু স্কিপ করে হ্যাঁ, যাচ্ছি। সিউর। হ্যাঁ, বিকজ আমাদের অসুবিধা নেই। মূল আলোচনায় গেলে পরে জি, জি, জি। দর্শকরা আ মোর ইন্টারেস্টেড হবে আরকি। তারপরেও একটা কথা বলতে হয় যে উনি ফাউন্ডার মেম্বার অফ চেতনা অ্যান্ড এ গভর্নিং বডি মেম্বার অফ মাজারুল ইসলাম ফাউন্ডেশন। মাজারুল ইসলাম সাহেব আমাদের আইকন ইন শ্রদ্ধেয় আর্কিটেকচারাল স্থাপত্যাচার্য। ডিজাইন এবং আবারও উল্লেখ করি যে উনি, মাজারুল ইসলাম সাহেব কিন্তু অরিজিনালি ওয়াজ এ ইঞ্জিনিয়ার। তখন তো জি, ইঞ্জিনিয়ার জি, থেকে জি, আর্কিটেকচারে হতো জি। আরকি। এবং ঢাকার চারুকলা ইনস্টিটিউট হুম, ওনার ডিজাইন করা, ওনার হুইচ ইস এ আইকনিক ল্যান্ডমার্ক। এবং জালাল আহমেদ সাহেব আর্কিটেকচার লিড অফ নিউ ইয়র্ক এবং টেডএক্স যেটা ঢাকায় হয়েছিল, সেটায় উনি পার্টিসিপেট করেছেন। শেপিং বাংলাদেশ এবং শোকেসিং, এই ২ টার ভেতরে উনি অ্যাডভাইজার ছিলেন। আর অনেক কিছু ছিলেন, বললাম তো যে হুম, 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 হুম। অ্যাওয়ার্ডের কথা কিছু বলা উচিত। নাহলে মানুষজন জানবে কেমন করে? কিংবা মনে রাখবে কেমন করে? ট্রিপল এ গোল্ড অ্যাওয়ার্ড উনি টোকিওর পেয়েছেন, which is a very prestigious award. লাফার্জ হোলসিম সিমেন্টের উনি সিঙ্গাপুরে ডিজাইন অ্যাওয়ার্ড পেয়েছেন। তারপরে আইএবির ডিজাইন অ্যাওয়ার্ড পেয়েছেন। বার্জার অ্যাওয়ার্ডস পেয়েছেন ২০১৫ তে। এই অ্যাওয়ার্ডের সময় আমি ছিলাম, আমার মনে আছে।
আর উনি গ্লোবালি সুইস আর্কিটেকচার মিউজিয়াম, সুইজারল্যান্ড, ফ্রান্স এবং জার্মানিতে বিভিন্ন সামিটে অংশগ্রহণ করেছেন। আমার কোনো ভুল হলে করে বলে দিই। না, শিওর। Design concept, very important. What is the difference between Jalal Ahmed and other architects? Our design philosophy is regional culture, art, landscape, এবং যেটা ক্লাইমেটের সঙ্গে রেসপন্সিভ অ্যান্ড রেজিলিয়েন্ট সেটার উপরে। তো একটু বলতে গেলে একটু কঠিন হয়ে গেল মনে হচ্ছে। যেটা এখানে অ্যাকচুয়ালি মিন করা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যখন একটা বিল্ডিং ডিজাইন করেন, একজন আর্কিটেক্ট কিংবা প্ল্যানার একটা সিটি ডিজাইন করেন, ওই এলাকার ওই শহরের যে কালচার, ওখানে ডেমোগ্রাফিক্যাল যে সেট আপ, সেটা কিন্তু কমপ্লিটলি গাইড করে আসলে, যেটা অনেক সময় এড়িয়ে যাওয়া হয়। আমরা অনেকে খুব খুশি হয়ে বলি যে আমি সিঙ্গাপুর থেকে ডিজাইন করে এনেছি, বাট সিঙ্গাপুর লিভিং স্টাইল, সিঙ্গাপুর পিপল, সিঙ্গাপুর সোশ্যাল কালচার ইজ রিয়েলি ডিফারেন্ট। ইভেন ফর দ্যাট ম্যাটার ইন্ডিয়াটাও ডিফারেন্ট, যদিও আমরা এক সাবকন্টিনেন্টের ভিতরে। সো এভরি কান্ট্রি, এভরি রিজিয়ন আছে, এবং উনি এটাকে ডিজাইন কনসেপ্টের ভিতরে নিয়ে নেন, উইচ ইজ রিয়েলি ভেরি অ্যাপ্রিসিয়েবল। তো আমরা আরম্ভ করে একটু আপনার মুখ থেকে শুনলাম। আমি তো অনেক কথা বলে ফেললাম আর কি, আপনার মুখ থেকে শোনা হয়নি। আপনি এই যে চেতনা এবং আর কি কানেক্ট, এই দুটার যে ফাউন্ডিং মেম্বার, এই সম্বন্ধে একটু বলেন আমাদের। আচ্ছা, ধন্যবাদ ফয়েজ ভাই আমাকে ইনভাইট করার জন্য। ইটস অ্যান অনার ফর মি টু বি ইন ইউর প্রোগ্রাম বিল্ডিং টুমরো উইথ আইডিয়াস। তো এখানে যেটা হচ্ছে হলো, চেতনাটা আমরা যখন স্টুডেন্ট ছিলেন বুয়েটে, তখন মাজার ইসলাম স্যার তখনকার কিছু আমাদের থেকে সিনিয়র বাট তরুণ স্থপতিদেরকে নিয়ে উনি মাঝে মাঝে ওনারা, বিশেষ করে আপনিও হয়তো চিনবেন খুব ভালো করে, রাজুল হাসান খোকন ভাই ছিলেন, উত্তম দারা ছিল, তারপরে ওনাদের রাজুল হাসান ভাইয়ের ক্লাসমেট মোজাফফর ভাই, তারপরে ওই সোহেল ভাই, ওনার সঙ্গে বসতো। আমরা যখন শুনলাম এটা খোকন ভাইদের কাছ থেকে, তখন আমি, আমার আরও দুজন ক্লাসমেট সাইফুল, খালেদ আশরাফ এবং আরেকজন ছিল খালেদ নোমান, আমরা বললাম যে আমরা এটাতে শুনতে চাই কি আলাপ হয় না হয়, বিকজ ওনার সম্বন্ধে তখন পর্যন্ত আমরা কিছু জানতাম না। তো ওনার ওখানে আমরা যাই, যে ওনাকে বলি, উনি বলে কি ব্যাপার, মানে উনি একটু, তো আমাদের ধারণা ছিল যে উনি খুব রাগী অথবা সবার সঙ্গে ইয়ে করেন। আসলে যখন ওনাকে বললাম, তো উনি বললো যে আসেন, আমি তো মানে কোনো ইয়ে নেই, অসুবিধা নেই। তো ওইটার থেকে শুরু, বাট আমাদের সেই মানে ভয়টা ভেঙে যায়, এবং তারপরে আমরা 83 সনে পাশ করি। সপ্তাহে 2 দিন আমরা বসতাম। ইট ওয়াজ এ স্টাডি গ্রুপ, এবং বিশেষ করে এইটা আমার এবং আমাদের সেই সময়কার যারা আর্কিটেক্ট আমরা চেতনার সঙ্গে জড়িত ছিলাম, সবাইয়ের মনে একটা খুব গাঢ় মানে ইম্প্যাক্ট ফেলে আর কি। এবং সেখানে সে আলাপ যেগুলো হতো, সেগুলো ছিল হলো আমাদের স্থাপত্য ছাড়া আমাদের কৃষ্টি, কালচার, ঐতিহ্য, আমাদের সাহিত্য, আমাদের অর্থনীতি, মানে উনি বলতেন যে একটা দেশে আর্কিটেক্টের কাজ করতে হলে সবকিছু সম্বন্ধে, তোমার দেশ সম্বন্ধে প্রথম ভালো ধারণা থাকতে হবে তুমি যেখানে কাজ করো। তো সেখানে আমাদের মানে নাট্যকার, চিত্রশিল্পী সবাই আসতো, তখনকার যারা রিনাউন্ড ছিলেন। তো আমরা ওই সপ্তাহে 2 দিন বসতাম, এভাবে করে বহু বছর আমরা একসঙ্গে কাজ করি, এবং ফাইনালি ওটার একটা মেজর আউটকাম ছিল হলো, আমরা 2টা আউটকাম ছিল। একটা ছিল তখন একটা রিজিওনালিজম ইন আর্কিটেকচার বলে একটা প্রথম বাংলাদেশ স্বাধীনতার পরে একটা ইন্টারন্যাশনাল সেমিনার হয়। উনি ওটাকে ইনিশিয়েট করেন, বাট এটা পরে ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস এটাকে করে, মানে অ্যাজ অ্যান অর্গানাইজার, এবং ওটা আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার থেকে করা হয়। সেখানে সব তখনকার যারা স্টলওয়ার্ডস ছিল এই রিজিয়নের আর্কিটেক্টস, চার্লস কোরিয়া, তারপর আপনার উত্তম জৈন, এই পাকিস্তান থেকে আসছিল কামিল খান মমতাজ, ফিদা আলী, শ্রীলঙ্কা থেকে জিওফ্রে বাবা, মিনেট ডি সিলভা, বাংলাদেশ থেকে মাজার ইসলাম স্যার, বশির ভাই, এবং আরও অনেক ছিল। মানে দ্যাট ওয়াজ এ ফ্যান্টাস্টিক অপরচুনিটি ফর আস, যে জানা যে আসলে তখন পর্যন্ত এখনকার মতন মানে এরকম কানেক্টেড ছিলাম না, আমাদের তো কোনো এরকম সোশ্যাল মিডিয়াও ছিল না, কোনো রকম কোনো কিছু ছিল না। তো দ্যাট ওয়াজ অ্যান আই ওপেনার ফর অল অফ আস। সেখান থেকে শুরু। তারপর আমরা একটা মেজর আরেকটা কাজ চেতনা থেকে হয়, সেটা হলো পূর্ণনগর টু শেরেবাংলানগর বলে একটা ডকুমেন্টেশন প্রজেক্ট করা হয়। সেই ডকুমেন্টেশন প্রজেক্টে আমরা বাংলাদেশের
মানে ঐতিহাসিক যে স্থাপত্য সেখান থেকে শুরু করে কন্টেম্পোরারি মাজারুল ইসলাম স্যার এবং আমাদের সংসদ ভবন লুই খানের হুম, এই পর্যন্ত আমরা ডকুমেন্টেশন করি, মেজার ড্রয়িংস, হুম, ছবি, এটার হিস্ট্রি এগুলো দিয়ে এবং একটা পাবলিকেশন, একটা বড় এক্সিবিশন আমাদের জাতীয় জাদুঘরে হয় আরকি। তো দ্যাট ওয়াজ এই ২ টা আমি বলব যে একটা মাইলস্টোন কাজ হয়। আর সেই সময় যারা আর্কিটেক্ট ছিল ও ওই চেতনার সঙ্গে, তাদের সবার কাজের মধ্যেও এটার একটা রিফ্লেকশন ছিল। যেরকম বললাম উত্তম দার কথা বললাম, হুম, রাজু হোসেন খোকন ভাইয়ের কথা বললাম, আমি, সাইফুল হক, এদের কাজের মধ্যে ওটার একটা আ আমি বলব যে সেই সময়কার যে সোশিও কালচারাল, রিজিওনাল যে ইস্যুস গুলা, ক্লাইমেটিক যে ইস্যুস গুলা, আমাদের মানে জিওগ্রাফিক্যাল যে ইস্যুস গুলা যেরকম আমাদের বন্যার প্রবণ এলাকা, তারপর আমাদের সেখানে কিরকম স্থাপত্য হওয়া উচিত, সেই জিনিসগুলা ওই সময়কার রিফ্লেকশন ছিল এবং তখন এনজিও গুলা বেশ কাজ করত দেশে এবং আমরা ব্র্যাকের অনেকগুলা সেই সময় ট্রেনিং সেন্টার তারপরেও করি আমরা বেশ ৩-৪ টা মতন। তো সে সময় আবেদ ভাই আচ্ছা, আমাদেরকে উনি মানে আমি ভাবছিলাম যে উনি বোধহয় হুম, হুম, আমাদেরকে অত গুরুত্ব দিবেন না। হুম, কিন্তু আমি ওনার সঙ্গে দেখা করে কথা বলি যে দেশের জন্য কিছু করতে চাই। তো উনি শুনেন এবং ঠিকই ৮৫ সনে একদিন ডাক দেয় যে বলে, "করো, দেশের জন্য কাজ করতেছো করো।" তো রংপুরে ট্রেনিং সেন্টার আচ্ছা, ওনাদের আমি করি আরকি ১ম সেই সময় এবং খোকন ভাইদের সঙ্গে নিয়ে করি বিকজ আমার ওইটা মেজর ১ম বিল্ডিং প্রজেক্ট ছিল। তো আচ্ছা, একলা সাহস করিনি। হুম, তো ওই খোকন ভাইদের সঙ্গে কেপ ডায়াগ্রাম হুম, হুম, কোলাবোরেটিভ বলে হুম। উনাকে নিয়ে এবং ওনাদের আন্ডারে ওনার অফিসে বসে আমি কাজটা করি। তো কেপ তো আমাদের ফার্স্ট কনসালটেন্ট বিটিএর। হ্যাঁ, 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 হ্যাঁ। ফার্ম গেটের ওই যে জি, জি, জি। ওই প্রজেক্টটা কেপের মণিপুরি পাড়ার মণিপুরি পাড়ার হ্যাঁ, ওটা হ্যাঁ, হ্যাঁ। দ্যাট খোকন ওয়াজ আর এ তখন বেশ মুজাফফর একসঙ্গে করা আরকি। মুজাফফর এখনো আছে জি, জি, কিন্তু জি, জি, কেন জানি না সে অত প্র্যাকটিস করে না। জি, জি। জি, তারপর? তো ওইখান থেকেই মানে শুরু। তো তখনকার ধরেন সোশিও কালচারাল ইকোনমিক যে কন্ডিশন ছিল, সেই সময়কার ওইটাকে অ্যাড্রেস করা শুরু হয় রিজিওনালিজম আর্কিটেকচারের ইমপ্যাক্টটা যেরকম আমরা ওই যে ডিগান মাউন্ট যে আমাদের মানে দেশীয় মানে যেই কনসেপ্টটা ডিগান মাউন্ট হচ্ছে হলো আমরা একটা পুকুর কাটতো ট্র্যাডিশনালি হিস্টোরিক্যালি আচ্ছা, কেটে ওটার পাড়টাকে উঁচু করা হতো হ্যাঁ, এবং যাতে করে বন্যার পানি পানির উপরে থাকে এবং হ্যাঁ, সেই পানিটা সাধারণত মানে আমাদের বিভিন্ন ব্যবহারের জন্য ইউজ করার জন্য পুকুরের পানিটা ইউজ হতো এবং ওই উঁচু মাউন্টের উপরে আমাদের বসতিগুলা স্থাপন করা হতো। এটা কোন এলাকায়? এটা কিন্তু যেসব হচ্ছে হলো বন্যাপ্রবণ এলাকা যেগুলা, আচ্ছা, সেই সময়কার এই কাজ এবং আমাদের হিস্টোরিক বিল্ডিংস গুলো আমি কয়েকটা এক্সাম্পল দিই। যেরকম পুঠিয়া আপনার যে টেম্পল কমপ্লেক্স আছে, ওইটা ওখানে একটা পুকুর আছে, ঘাট আছে, টেম্পল কমপ্লেক্স গুলো আছে। তারপর হচ্ছে হলো আপনার মোগল আমলের কিছু কাজ আছে এবং রিসেন্ট যে কাজ আমি যেটা বলব আমাদের সংসদ ভবন, সেখানেও কিন্তু ওয়াটার বডি ক্রিয়েট সংসদ করে ভবনটা তো পুরাই ওয়াটার বডি দিয়ে জি, 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 বেরিয়েছে। জি। হ্যাঁ, তো সেখানে উঁচু করে সেখানে করা। তো হুম, এটা মানে লুই কানও সেটাকে গ্রহণ করেছিলেন আরকি। হুম, তো আমরা আমাদের কাজের চেষ্টা করেছি তখন। তারপরে আস্তে, আস্তে যদি বলতেই হয়, আমি এক জায়গায় নিজেকে মানে আটকে রাখিনি যে এইটাই একমাত্র হবে। আমাদের তখনকার যে বললাম ইকোনমিক কন্ডিশন দেশের ছিল, তখন ওগুলো অ্যাপ্রোপ্রিয়েট ছিল। এখন আস্তে, আস্তে চেঞ্জ হয়ে আসছে টেকনোলজিক্যালি এবং আমাদের পার ক্যাপিটা ইনকামে। সেজন্য আমরা এখনকার যে নতুন যে বিল্ডিং মেটেরিয়াল টেকনোলজি সেগুলোকে আমরা অ্যাডাপ্ট করার চেষ্টা করি। যেরকম হচ্ছে হলো সাস্টেইনেবিলিটির ব্যাপারটা এখন একটা ইম্পোর্টেন্ট ইস্যু অল ওভার দ্য ওয়ার্লড এবং আমাদের এনভায়রনমেন্টালি মানে কনসিয়াস ডিজাইন হুম, করাটা এখন আমাদের একটা প্রয়োজন। তো সেই অ্যাবসোলিউটলি। ক্ষেত্রে আমরা ধরেন আমরা সোলার পাওয়ার ইউজ হুম, করা, ওয়াটার কনজার্ভ করা, আমাদের যে সাইট গুলাকে প্রপারলি রেসপেক্ট করে কাজ করা, বিল্ডিং মেটেরিয়াল এর ইউজ এর ব্যাপারে আমরা কনসিয়াস থাকা, এগুলো আমরা আস্তে, আস্তে করে অ্যাডাপ্ট করেছি এবং সেগুলা নিয়েও এখন আমরা কাজ করি আরকি। বিল্ডিং ম্যাটেরিয়াল এর কথা যখন বলছেন, এই সাস্টেইনেবিলিটি এন্ড রেজিলিয়েন্স এর সঙ্গে এটা তো জড়িত আছেই। জি। সো আপনার কি পার্টিকুলার কোনো বিল্ডিং ম্যাটেরিয়াল যেমন বশিরুল হক সাহেবের রেড ব্রিক ওয়াজ দ্যা হুম, হুম। আ তার সিম্বল অফ ডিজাইন এই ধরনের কোনো ইয়ে আছে, ইনক্লিনেশন আছে? আ আমি এখন মানে নিজেকে ওপেন রাখতে চাই ওই সেন্সে একসময় ইউ আর রাইট। আমরা যখন ১ম দিকের কাজগুলো তখন কিন্তু বিল্ডিং মেটেরিয়ালও কম ছিল। ওই যে হুম, মাজার ইসলাম স্যারও যেরকম চারুকলার কথা হুম, বললেন, রেড ব্রিক দিয়ে করেছেন। হুম। তখন উনি তো 1952-53 তে করা। এটা হ্যাঁ, ইস এ হ্যাঁ, হ্যাঁ, তখন পায়োনিয়ারিং ওয়ার্ক। তো তারপরে বশির ভাই করেছেন। হুম, তারপরে রবিউল ভাই করেছেন, হুম, ওয়ারেস স্যার করেছেন, হুম, খোকন ভাই করেছেন। তো হুম, এটা ইট ওয়াজ অ্যাকচুয়ালি একটা ওয়ান অফ দ্য মেজর বিল্ডিং মেটেরিয়াল রাইট। যেটা ইউজ হতো এবং কংক্রিট এই ২ হুম, টিই ছিল। হুম, বেশি ছিল না। তো এখন হুম, চয়েস আছে।
তো এখন আমরা একটা ইস্যুস নিয়ে সবাই কনসার্ন থাকে হলো ব্রিক ম্যানুফ্যাকচারিং ইজ এ এনভায়রনমেন্টালি একটু মানে ড্যামেজিং বিকজ এটার যেই মানে না, যে ক্লে ফুয়েল ব্রিক তো পুরাপুরি জি, ড্যামেজিং বেড়ে গিয়ে এখন জি, তো জি, সরকার থেকে এটাকে জি বন্ধ করে দিচ্ছে। ডিসকারেজ করা জি, হচ্ছে আরকি। জি। তো সেখানে কিছু মেটেরিয়াল আজকাল পাওয়া যায় যেগুলাতে আপনার মানে ওই বার্নিং করে করা হয় না? অন্যান্য মেথডস ইউস করে করা হয়। বিল্ডিং ব্লকস তৈরি হয়, হয়। তো আমরা তো সেগুলো ব্লকের থেকেও একটু নিজেদের কথাও বলি আরকি। জি, 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 জি। আমরা নিজেরা এতদিন ব্লক করতাম, হু, which is হু। concrete blocks, এবং এখন ব্লকের থেকেও আরেক স্টেপ গিয়েছে। এখন প্যানেল করে ফেলি পুরা। হু, 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 ২ ফিট বাই ৪ ফিট হু, হু, প্যানেল, হুম, কাস্টমাইজড, জি। এবং ওইটা ওখানে গিয়ে জাস্ট বসিয়ে দেওয়া হয়। হু, হু, তাতে এনভায়রনমেন্ট, টাইম, কোয়ালিটি সব দিক দিয়ে সোফার ভালো রেজাল্ট পাচ্ছি। এটা মাত্র ১ বছর হয় আরম্ভ করেছি। হু, হু। সো একদিন আপনাকে দেখাবো আরকি যে আ প্যানেলটা করলে পরে how good it is in terms of environment, structure ও, হুম, because এটা একটু রিইনফোর্স থাকে। জি। সেদিক দিয়ে আর্থকুইক রেজিলেন্ট এর ব্যাপারেও এটা সাহায্য করে আরকি। হু, হু। জি, সরি আমি ইন্টারাপ্ট করে না, ফেললাম। আপনি ঠিকই বলেছেন। আসলে আমাদের হবে কি একটু মানে ওপেন মাইন্ডেড থাকতে হবে। দ্যাট হুম, ডাজন্ট মিন যে আমাদের রিজিডলি একটা জিনিস ধরে রাখছি। কালচার ইস অলসো এ ডায়নামিক কালচার থিং। ইজ অলসো ডায়নামিক। সেজন্য আমাদের যে চেঞ্জেস গুলো আসতেছে, যে টেকনোলজি বললাম যে আমাদের ইকোনমিক কন্ডিশন দেশের জিডিপি পার ক্যাপিটা তার সঙ্গে মানুষের চাহিদারও পরিবর্তন আছে। কিন্তু অ্যাবসোলিউটলি। আমরা যেন কনসিয়াস থাকি যে এই অ্যাডাপ্টেশনটা যেন আমাদেরকে মানে আমরা প্রপারলি ইউজ করতে পারি এবং সে ব্যাপারে নিজেদেরকে তৈরি করা এটা খুব ইম্পোর্টেন্ট। জি, হ্যাঁ। অবশ্যই। চেতনা কি এখনো সক্রিয় আছে? আনফরচুনেটলি না। ওটার একটা বড় যেটা আমাদের ডিসরাপশন হয় যখন রাজিউল হাসান খোকন ভাই মারা যান। হি ওয়াজ হ্যাঁ, দ্য জেনারেল সেক্রেটারি অফ চেতনা। ও তো ওইটার পরে একটা বিরাট ব্রেক হয়ে যায় আরকি। তো এখন অ্যাজ সাচ নাই কিন্তু এরপরে ওইটার কিছুটা কন্টিনিউশন ছিল। মঙ্গলবারের সভা বলে একটা আচ্ছা। ইয়ে হতো ওই হুম, ধানমন্ডিতে হুম, ওই সাইফুল ওটাকে হুম, মেইনলি ইয়ে করতো। আর নাহাজ ভাইও ছিলেন ইনভলভড। হুম, তো ওইটাও অনেকদিন চলে। হুম, তো এখন ওই অ্যাজ সাচ চেতনাটা নাই। কিন্তু এখন অনেক ইয়াঙ্গার জেনারেশনদের ছোট অনেক গ্রুপ আচ্ছা। বিভিন্ন রকম কাজ করছে এবং তারা এই ধরনের মানে পাবলিক অ্যাওয়ারনেস এর জন্য অথবা নিজেদেরকে আরো মানে আপব্রিঙ্গিং আপগ্রেড অথবা করার জন্য। ইয়ে করার জন্য তাদের নিজেদের জানার জন্য হুম, এখন অনেকে এরকম ছোট স্টাডি গ্রুপের মতন এবং এইসব লেকচার প্রোগ্রাম এবং ওকে। এখন তো আপনার আমাদের সময় ছিল একটা স্কুল মাত্র হ্যাঁ, বুয়েট হ্যাঁ। আর্কিটেকচার স্কুল। এখন তো এখন তো ৩০ টার মতন। তো সেজন্য এখন আপনার পরিধিও বেড়ে গেছে। এখন অনেক অ্যাবসোলিউটলি। এবং সব ইউনিভার্সিটি গুলো রেগুলার অনেক ধরনের এক্টিভিটিস করে আরকি। হ্যাঁ, এখানে একটু বলে রাখি যে ইয়াঙ্গার জেনারেশন আর্কিটেক্ট যারা আছে অনেক কিছু তারা আমাদের থেকে হয়তো উম বেটার ইন জি। সেন্স অফ আ মানে সমসাময়িক ক্ষেত্রে। কিন্তু পিছের অনেক কিছু জানে না তারা আরকি। হ্যাঁ, হ্যাঁ। এই ধরনের এই ইনফরমাল প্রতিষ্ঠান বলব না, ইনফরমাল আড্ডা আরকি। হু, হু। যেটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায়, সেটা যতদূর চালানো যায় ততই কিন্তু লার্নিং সেশনের একটা স্কোপ। তো চেতনাটা মতো অন্যরা হলেও হয়। বাট এখানে আমার মনে হয় যে সিনিয়র যারা আছেন তাদেরও একটু সঙ্গে থাকা উচিত, তাই না? জি, আছে বলে। অবশ্যই, হ্যাঁ। অবশ্যই। তো এই আমাদের এই যে পডকাস্টটা এটারও একটা ওহ one of the ইয়েস! উদ্দেশ্য হচ্ছে যে হ্যাঁ, 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 হ্যাঁ। আ সবাইকে হ্যাঁ, জানানো জি, জি, জি। যে আগে খুবই কেমন ভালো করে উদ্যোগ, হয়েছে। খুবই ভালো উদ্যোগ। এবং এর আগে আ আমাদের শামসুল ওয়ারেস স্যার সঙ্গে যখন আমি করেছিলাম, উনি আর্ট কলেজ সম্বন্ধে যেই ডিটেইলে বললেন, ওটা আমি নিজেও জানতাম না। হুম, অথচ হুম, আর্ট হুম, হুম। কলেজে যাই কিন্তু আজকে সেই পাকিস্তানি আমল থেকে। জি। ক্লাইমেট রেসপন্সিভনেস মিনিং যে আমাদের ন্যাচারাল লাইট, হুম, হুম। ভেন্টিলেশন, শেড এবং ট্রপিক্যাল ক্লাইমেট অন দ্য আদার হ্যান্ড। সো এইখানে আমাদের অন্যদের বলতে আমি অন্য দেশ থেকে অনেকখানি ডিফারেন্স আছে, হুম, থাকবেই হুম। আরকি একেক জায়গা থেকে। সো এখানে আর্টিফিশিয়াল সিস্টেমটাকে রিডিউস করে আপনি চেষ্টা করেছেন যে ন্যাচারাল সিস্টেমটাকে ইনকর্পোরেট করার জি, জন্য। জি। তো এই সম্বন্ধে যদি আমাদের একটু এনলাইটেন করেন। আচ্ছা। এখানে আমি বলি ওই যে আমি বলছিলাম ব্র্যাকেট ট্রেনিং সেন্টার গুলো যখন আমরা করি, ফরিদপুরেরটা করি আমরা 91 এর দিকে বোধহয় খুব সম্ভব। হুম, তো সেখানে ফরিদপুর ট্রেনিং সেন্টারটাতে আমরা ওই যেই সাইটটা আমাদেরকে দেওয়া হয়েছে দ্যাট ওয়াজ এ অ্যাবান্ডন্ট ব্রিক ফিল্ড। তো ওইটা আচ্ছা। 80s এ যখন বন্যা হয়েছিল সেই গ্রেট হুম, 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 ফ্লাড তো সেই সময় ওটা ডুবে যায় আমরা জানতে পারি। তো আমরা ওইখানে ওই বাজেটও খুবই টাইট হুম, বাজেটে কাজ করতে হয়। তো
আমরা ওইটাকে ওই পুকুর কেটে আমরা ওই বিল্ডিং এর যেই জায়গাটার ফুটপ্রিন্টটা হুম, যতখানি ছিল ওটাকে আমরা রেইজ করি আচ্ছা। যাতে করে ফ্লাড হলেও ওর উপরে না হয়। পুরাটা উঁচু করতে গেলে সাইডটা অনেক অনেক বড় হয়ে খরচ যায়। হতো। হ্যাঁ, তো হ্যাঁ। আমরা কন্ট্রোল করার জন্য এবং আমরা ওই বিল্ডিং গুলাকে আরেকটা যেটা বললাম যে সোশিও কালচারাল ইস্যুস এর আমরা কিভাবে অ্যাড্রেস করি। তো ওখানে আমাদেরকে বলা হলো আমরা জিজ্ঞেস করলাম যে আপনার কতজন ট্রেইনি আসবে অথবা হুম, এসে। তো ট্রেইনির জন্য তো ডরমিটরি করতে হুম, হবে। হুম, তো ট্রেনি বলল যে ১০০ জন। আমি বললাম যে কয়জন মহিলা, কয়জন পুরুষ? বলল এটা তো ঠিক নাই। কোন সময় ১০ জন মহিলা আর ৯০ জন হুম, পুরুষ আসে, আবার অনেক সময় ৫০ আসে। হুম, তো এখন আমরা যদি ২ টা বিল্ডিং করি ৫০ জন ৫০ জনের, একটা হুম, মেয়েদের যেহেতু আমাদের সোশিও কালচারালি আমরা হুম, একসঙ্গে ছেলে-মেয়েদের রাখি না। হুম। তো সেখানে তখন আমরা করলাম হলো ১০ জন করে একেকটা থাকতে পারবে এরকম ১০ টা বিল্ডিং করি ছোট, ছোট। আচ্ছা, 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 তো আচ্ছা। তখন হচ্ছে ১০ জন মহিলা একটাতে থাকতে পারে হুম। এরকমভাবে। ওই ফ্লেক্সিবিলিটিটা দিলাম তো এটা আবার ক্লায়েন্ট যদি রেশিও চেঞ্জ হয়ে যায় ওটা এক্সাক্টলি। বাড়তেও তো পারে। সেটা আমাদের বাজেটের মধ্যে থেকে এইটা ওই যে অ্যাড্রেস করে হুম, সোশ্যাল যে ইস্যুস গুলা সেটা করি আমরা। আর এটা ছিল হলো আমাদের লোকাল মেটেরিয়াল ইউস করে করি হুম। এবং আমরা আবার ন্যাচারালি ভেন্টিলেটেড এটা কত করি। ফ্লোর ছিল এটা? দোতলা। দোতলা। সব দোতলা ছিল আচ্ছা। আরকি। আমাদের ট্রেনিং সেন্টার একটা পার্ট, ডরমিটরি, স্টাফ হাউজিং, মাল্টিপারপাস হল, ডাইনিং হল হুম, এইগুলা ছিল আরকি ওখানে করে। তো সেইটা তখন আমরা ওইভাবে করে যেটা বললাম মাটি রেইজ করা এটা কিন্তু হুম, পুকুর কেটে এটা আমাদের ট্র্যাডিশনালি হুম। হিস্টোরিক্যালি হয়ে আসছে। আগে মানে জমিদার বাড়িগুলো এগুলা পানির জন্য ট্রেনিং সেন্টারের কথা বললে আমি one of my favorites was from East Pakistan time তখনকার জি, দিনে কুমিল্লা একাডেমি, বার্ড বার্ড। জি, জি। মানে the ও ambience, the ইয়েস, environment ইয়েস, 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 সবকিছুতে মনে ইয়েস। হয় যে হ্যাঁ, এখানে আমি খুবই সুন্দর শিখতেই প্রায়। আসছি। হুম, হুম। মানে that is the place where I want to really stay হুম, and হুম, learn. হুম। I বলতে মানে হুম, anybody জি, going জি, there. জি। তো আচ্ছা মানে বার্ডের ডিজাইনার কে ছিলেন? আমার মনে নেই। কনস্টান্টিন ডক্সেরিস। আচ্ছা, আচ্ছা। আমাদের টিএসসিও ওনার করা, হোম ও! ইকোনমিক্স কলেজটা ওনার করা। তারপর ঢাকা কলেজের পিছনে ওই যে ইয়ে আছে ওইটা টিচার্স ট্রেনিং হুম, 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 হুম। ইনস্টিটিউট না কলেজ বলে হ্যাঁ, বোধহয়। ওইটাও ওনার করা আরকি। হি ওয়াজ আচ্ছা। এ গ্রিক আর্কিটেক্ট প্ল্যানার। সে ওই ইসলামাবাদ শহরেরও মাস্টার প্ল্যান ও করেন আরকি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। দ্যাটস ভেরি ওই যে আপনি বললেন যে দোতলা হলে পরেও সেখানে সেটার ভিতরে যে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যায় জি। এবং ওই যে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এ যাওয়ার হুম, হুম। করিডোর হুম, অ্যান্ড হুম, হুম, হুম। অল দোজ ফ্যাসিলিটিস, লাইব্রেরি, ক্যাফেটেরিয়া হুম, হুম। ভেরি আরেকটা ইন্টারেস্টিং। ছোট জিনিস আমি এড করে ভুলে যাওয়ার আগে ব্র্যাকেট ট্রেনিং সেন্টার নিয়ে আমরা যখন বগুড়া ট্রেনিং সেন্টারটা হুম, করি, আমরা ওইখানে ওই যে আপনার দেখবেন মফস্বল শহরে এটা কিন্তু একটা বেশ প্র্যাকটিস ওই ইয়ে করা হয়। প্রিকাস্ট জালি পাওয়া যায় ওই যে রেলিং এর জন্য অথবা ভেন্টিলেটরের জন্য। হুম, এটা কিন্তু একটা ইন্ডাস্ট্রি, ছোট হুম। ইন্ডাস্ট্রি, কটেজ ইন্ডাস্ট্রি। আমরা কিন্তু ওই প্রজেক্টটাতে আমরা ওই ট্রেনিং সেন্টারের রেলিং গুলো আমরা ওই প্রিকাস্ট প্যানেল লোকালি যেটা হয় ওইটা ইউজ মানে ওই করি। যে অক্টাগোনাল ওই যে শেপের ওইটা ফুটা ছিদ্র, হ্যাঁ, হ্যাঁ, ছিদ্র ছিদ্র, ছিদ্র, ইয়ে ছিদ্র। থাকে যে ভেন্টিলেটর আগে হ্যাঁ, বলতাম। আমাদের কিন্তু এটা ট্র্যাডিশনালি ছিল। ভেন্টিলেটর ভেন্টিলেটর তো খুব অ্যাবসোলিউটলি ইফেক্টিভ এবং উপরে হট এয়ারটা ওখান বের থেকে হয়ে বেরিয়ে যেত যেত। হ্যাঁ, তো হ্যাঁ। এবং মানে ঠান্ডা থাকতো। ওইটাও আমরা ব্যবহার করি। ওখানে ওই যে ইয়েগুলা থাকে আমাদের থাকার যে ডরমিটরি গুলা করি ওখানে হুম, আমরা এই উপরে ওই ভেন্টিলেটর ইউজ হুম, করি এবং ওইগুলো প্রিকাস্ট ওরকম। হুম, এবং একটা লোকাল ইন্ডাস্ট্রিকেও সাপোর্ট করে ছোট হুম। কটেজ আচ্ছা ইন্ডাস্ট্রিকে। এখন ভেন্টিলেটরটা কি এয়ার কন্ডিশন এর জন্য বন্ধ হয়ে গেল? নাকি এয়ার কন্ডিশন থাকলেও তো ভেন্টিলেটর দেওয়া যায় অ্যাকচুয়ালি? মানে ভেন্টিলেটর ক্যান বি এখনকার দিনে আরকি হুম, হুম। রিমোটলি অপারেটেড ফর ক্লোজিং অ্যান্ড হ্যাঁ, ওপেনিং। সম্ভব, সম্ভব, তবে কিন্তু সম্ভব। এই যে আপনি ইভেন ফ্যান ছাড়লে পরে হঠাৎ করে উপরের গরম গরম বাতাসটা এসে, বাতাসটা এসে, জি, এসে জি, পড়ে। জি। ওই আটকায় থাকে তো হ্যাঁ, উপরে উপরে হট ওটা এয়ারটা বের আটকে হওয়ার থাকে। জায়গা। হ্যাঁ। এটা আপনি ঠিকই বলছেন যে এখন করা যায় কিনা। এয়ার কন্ডিশনিং এর জন্যই মেইনলি এটা চলে গেছে হুম, আস্তে, আস্তে করে হুম, এটার হুম, চলটা আর এখন হুম, নাই। কিন্তু আমরা এটাও জানি যে আমাদের ঠান্ডা বাতাস কিন্তু নিচের দিকে থাকে। উপর হুম, দিকে গরম বাতাস থাকে। হুম, তো আমি যদি এটা রাখতামও হুম, আমার মনে হয় অসুবিধা হওয়ার মানে হয়তো সেটার জন্য কিছুটা হয়তো ওই মানে এয়ার কন্ডিশনিং লস হবে। হুম। কিন্তু ওইটা রাখলে এখনো হতে পারে। এটা স্টাডি না করে দেখা যেতে অ্যালুমিনিয়াম পারে। জাতীয় লুভার করলে ওটাতে পরে তো ইটস ভেরি অপারেবল, অপারেবল। অপারেবল করা হ্যাঁ, যায়। হ্যাঁ, অপারেবল। আমাদের ইন আগে যে ই আগের জমিদার বাড়িতে কিংবা জি, এখন আরো ওই পুরানো বাড়িতে জি, ঢাকার পুরানো বাড়িতে গেলে নারীদের দেখা যায় আরকি। খিড়কিওয়ালা জি, খড়খড়ি। খড়খড়ি। জি, খড়খড়ি ইজ সাচ এ ইফেক্টিভ খুবই, জিনিস। খুবই হ্যাঁ, জি, আলোও আসে, প্রাইভেসিও আছে। জি, জি, জি। আবার আপনি ঠান্ডাও কন্ট্রোল করতে পারেন। কন্ট্রোল করতে পারে। হ্যাঁ, তো এই ট্র্যাডিশন গুলি তো ধরেন আপনার সঙ্গে আলোচনা করে আমি একটু শুনলাম, রসুলা শুনলো।
সো আপনার চেতনা ওয়াজ বলছি এই জন্য যে এখন হয়তো ওইটা নাই। হুম, 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 বাট চেতনাটাকে যদি আরেকটু আপনারা ইয়ে করেন, নার্চার করেন আরকি। চেতনা হুম, নামে হুম, হোক আর ইয়ে। হুম, হুম, বিকজ সিনিয়রদের সঙ্গে জুনিয়রদের একটা ইনক্লুসিভ, এখন তো সব ইনক্লুসিভ হয়ে অবশ্যই। গেছে। এটা করতে পারলে পরে আমরা একটু জানতে পারতাম আরকি। তো তারপরেও ট্রপিক্যাল ক্লাইমেট সম্বন্ধে ইট ওয়াজ এ গুড লার্নিং ফর আস। হিউম্যান সেন্টার্ড ডিজাইন। Yeah. এই জায়গাটায় প্রায়ই মিস করে যায় আমরা। আমাদের এখানে তো এক্সটার্নাল কনসালটেন্টও আছে, ইন-হাউস তো আছেই। ইন-হাউস আমাদের প্রায় ৭০ জনের টিম। সো ইটস বিগার দ্যান বিশাল এ টিম। কনসাল্টিং ভেরি কোম্পানি। গুড, হ্যাঁ, ভেরি গুড। তো এখান থেকে ওনাদের কাছে নিয়ে যাবো। আপনি ওনাদের হুম, হুম, সম্বন্ধেও হুম, কিছু হুম। মানে ওনাদেরও কিছু বলবেন। তো এই হিউম্যান সেন্টার্ড বলতে আপনি কি বোঝেন? আমি কি বুঝি একটু আমি বুঝতে চাই আরকি যে আমাদের বোঝার ভিতরে কোনো ডিফারেন্স আছে কিনা? আচ্ছা, এটা আমি মানে সরাসরি হিউম্যান সেন্টার মানে আমাদের সব আর্কিটেকচার সেটেলমেন্টই তো হিউম্যান সেন্টার্ড হওয়া উচিত। বিকজ আমাদের থাকা এবং আবাসনের জন্যই তো আমাদের চলাচলের জন্য, আমাদের অ্যাবসোলিউটলি। লিভিং হুম, ইসের জন্য এই শহরগুলা গড়ে ওঠা হুম, অথবা যে সেটেলমেন্টস গুলো হয়, হুম, সেগুলো হয়। তো সেটা অ্যাকচুয়ালি সবসময়ই মানে এটা কাম্য যে সব হুম, প্রজেক্টের হিউম্যান সেন্টার্ড এবং আর্কিটেক্ট যারা মানে আপনার কনসিয়াসলি কাজ করে তারা সবাই হিউম্যান সেন্টার্ড কাজই করে। ইটস হুম, নট দ্যাট আই এম অ্যান এক্সেপশন অথবা আমি হুম, এইটাকে খুব বেশি ফোকাস করতেছি। অনেকে হয়তো কনসিয়াসলি করে, কেউ হয়তো সাবকনসিয়াসলি করে হুম, আরকি। তো যেরকম আমাদের ইয়াঙ্গার জেনারেশন এর মধ্যে ধরেন আপনার ইয়াঙ্গার ছাড়া আমি বলব যে খোকন ভাই যে কাজগুলা করত, হুম, হুম, উনার মধ্যে ওই হিউম্যান সেন্টার্ড কাজের একটা ট্রু। রিফ্লেকশন ছিল। তারপরে ধরেন ওই আমি রবিউল ভাইয়ের কথা বিশেষ করে হুম, রবিউল ভাই ওয়াজ তখন বেশ হুম, মানে একটা প্রমিনেন্ট হুম, প্র্যাকটিশনার ছিলেন। উনি ওই যে বার্গ বিল্ডিংটা হ্যাঁ, হ্যাঁ, করলেন ওই সে ফার্ম গেটে। হুম, তারপরে আপনার উত্তম দা যে কাজগুলা হুম, করতেন আরকি। ওগুলার মধ্যে হয়েছে কি হিউম্যান সেন্টার বলতে বলতেছি যে আমাদের এইটা অনেক মানে একটা বিরাট আ ফিল্ড। হিউম্যান সেন্টার খালি মানুষ বলে না। আমাদের সমাজ, আমাদের কৃষ্টি, আমাদের হুম, বিল্ডিং ম্যাটেরিয়াল আমি যেটা বলি যে হুম, আমি আগেও যেটা বলেছি ওইটাই আবার ঘুরে ফিরে আসে যে হুম, ক্লাইমেট কনশাসনেস হুম, এইসব ইস্যুস গুলা নিয়ে যখন আপনি কাজ করবেন তখন এটা হিউম্যান সেন্টার্ড হতে বাধ্য। তখন এই জিনিসটা হবে এবং তার মধ্যে আমাদের স্কেলের ব্যাপার আছে। হুম, মানুষের সঙ্গে মানে কতটুকু হাইট হলে ভালো হুম, হয় একটা হুম, বিল্ডিং এর, কতটুকু লাইট হলে আপনার ভালো হয়। হুম, লাইটটাকে কন্ট্রোল করার ব্যাপার আছে। সবসময় লাইট আবার হয়তো ন্যাচারাল হয়তো ওয়েলকামিং না হয়তো একসময় হয়তো ওটাকে কন্ট্রোল করতে পারে। বাতাসটাকে কন্ট্রোল করা হুম, যায়। এই জিনিসগুলো আমাদের বৃষ্টি আমাকে একটা মজার ব্যাপার আমার মনে পড়ে। আমি যখন ফরিদপুর টার্ক করি হুম, তখন একজন ব্রাইকের ইঞ্জিনিয়ার ছিলেন। হুম, তো উনি আমাদেরকে বলল যে, "আপনি কিরকম ডিজাইন করছেন? আমাদের করিডোরে পানি আসে।" তো হুম। আমি বললাম যে, "করিডোরে পানি আসবে নাকি আপনার রুমে আসবে নাকি?" করিডোরটা যে হ্যাঁ, সেমি ওপেন স্পেস, হুম, ইট ইস এ হুম, সেমি এনক্লোজড স্পেস। হুম, তো এখানে কিছু তো বৃষ্টির পানি আসবে এবং হুম, আমাদের বৃষ্টির ক্লাইমেট। তো হুম। এটা ইস অ্যাকসেপ্টেবল। না, তো এটা খুব এনজয়েবল অ্যাকচুয়ালি। হ্যাঁ, শুধু এক্সাক্টলি, অ্যাকসেপ্টেবল না, এক্সাক্টলি। হ্যাঁ, দ্যাটস এ এনজয়েবল থিং। শুধু পানি না, বৃষ্টির টিনের উপরে পড়ার যে আওয়াজ, হ্যাঁ, সেটার জন্য আমাদের একটা প্রজেক্ট করা হয়েছে। হুম, যদিও কংক্রিট, আচ্ছা। তো তার উপরে আবার সিআই শীট লাগানো হয়েছে যাতে ওই আওয়াজটা আসে ভিতরে। হ্যাঁ, এটা একটা খুব মানে নস্টালজিক একটা ভেরি একটা নস্টালজিক। ফিলিং দেয় আগেকার ওই হুম, যে গ্রামের বাড়িতে হ্যাঁ, থাকলে পরে বৃষ্টির দিনের এবং আপনার খুব রাইটফুলি সেড যে বৃষ্টি আমাদের ক্লাইমেটে যেরকম ধরেন আ যেখানে শীতের দেশ স্নোফল হুম, হয়, হুম, তারা স্নোকে এনজয় করে। হুম, আমরা আমাদের বৃষ্টিকে আমরা কেন এটাকে নেগেট করব? এটাকেও তো অ্যাবসলিউটলি। একটাকে কিছুটা এনজয় করার মতন হুম, আমরা বর্ষার দিনে যতই বলি এয়ার কন্ডিশন রুমে থাকি, বারান্দায় বসে বৃষ্টি দেখতে কিন্তু না, ওই ওটা চা অন্য খাওয়া হ্যাঁ, আর গরম হ্যাঁ, সিঙ্গারা হ্যাঁ, আর হ্যাঁ, বৃষ্টি দেখতে, দেখতে হ্যাঁ। এটার থেকে হিউম্যান জি, স্যাটিসফ্যাকশন জি, খুব কমই হতে পারে। জি, 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 তাই না? জি। তো আপনার ডিজাইনারদের তো আমাদের বলে ওই যে দিতে হবে। বললেন যে টিনের আমরা যে আ ফরিদপুর টার্টটাই বলি, হুম, ওটার ওই রুফ গুলা তখন তো অনেক কস্ট মানে হুম, সেভিংস এর জন্য আমরা আ ভাইব্রোক্রিট টাইল বলে একটা টাইল তখন আমরা সাইটে বানায় ইউজ আচ্ছা। করতাম রুফ টাইল। পরে ওটা একটু ওরা চেঞ্জ করে এখন ওই সিআই শিট দিয়ে করে ফেলছে আচ্ছা। আরকি। তা আই ডোন্ট সি এনি প্রবলেম। এটাও একটা জিনিস কিন্তু মানে আপনি যে আপনাকে আমরা যেরকম আপনি হিউম্যান সেন্টার্ড বললেন আরেকটু আমি আমাদের কাজের দিকে যে আমরা যে গ্রামের সেটেলমেন্টের কথা যদি হুম, বলি, ওখানে আমরা কাজ করতে গেলে এই জিনিসগুলো যে উঠোনের ব্যাপারটা যে হ্যাঁ, গ্রামের হ্যাঁ। বাড়ির উঠোন, উঠোনটা কোর্টিয়ারটা আরকি। কোর্টইয়ার্ডটা কিন্তু যে বাড়ির মহিলারা সারাদিন ব্যবহার করে। ঘরে হুম, হার্ডলি থাকে। হুম, আর পুরুষরা খেতে খামারে কাজ করে। হুম, তো এই উঠানটার কিন্তু খুবই ইম্পোর্টেন্ট একটা এলিমেন্ট। আমরা এটা ভুলে যাচ্ছি।
কিন্তু এইটার প্রয়োজনীয়তা এখানে ধান শুকানো, কাপড় শুকানো, বাচ্চাদের দেখাশোনা করা, মুরগি, হাঁস-মুরগি হুম, থাকা। মানে এটা খুবই একদম একটা নেচারের সঙ্গে খুব সুন্দর মিলিয়ে একটা যায়। জিনিস আরকি। তারপরে বিকেলে আবার ওখানে বসে একটু হ্যাঁ, মহিলারা হ্যাঁ, হ্যাঁ, গল্পগুজব হ্যাঁ, করেন। হ্যাঁ। এই ওই হয়তো তো বারান্দায় বসলো হ্যাঁ, ঘরের দাওয়ায় বসে হুম, দেখতেছে। তো এগুলা আমরা নার্চার করার চেষ্টা করছি তখন এবং যখনই আমরা গ্রামের দিকের কাজ করতে গেছি হুম। অথবা ইয়ে করতে গেছি, আমরা এটাকে মানে মেইন ফোকাস ধরে কাজ করছি যে ট্রেনিং সেন্টারস গুলোতে। গ্রামের কথাই যখন আসলো একটা পয়েন্ট কিন্তু মিস করে গিয়েছি। রুরাল অ্যাফোর্ডেবিলিটি তে আপনি ফোকাসড এবং আচ্ছা। এই ব্যাপারটা একটু বলেন। জি। আসলে এটা খুব একটা ইম্পোর্টেন্ট আ কি বলবো? সেক্টর বিকজ আমাদের এখানে আমরা কিন্তু আ শহর কেন্দ্রিক আমাদের এই ডেভেলপমেন্টস আমাদের গত ৫০ বছরের হওয়াতে আমরা শহর কেন্দ্রিকও বলব না, ঢাকা কেন্দ্রিক হুম, বলতে গেলে। এতে করে আমাদের বিরাট একটা ক্ষতি করে ফেলছি। আমরা যদি আমাদের প্ল্যানিং এ এবং আমাদের সে দূরদর্শিতা ছিল না, যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হয় যে হুম, গার্মেন্ট ইন্ডাস্ট্রিজ হুম, আমরা তখন কিন্তু ঢাকা শহরের মধ্যেই বিভিন্ন মানে বিল্ডিং ভাড়া নিয়ে গার্মেন্টস হুম, শুরু হয়। তারপরে যখন ওই যে রানা প্লাজা ডিজাস্টারটা হয়, হুম, তারপরে তাজরিন ফ্যাশনস হুম, এর হয়, তখন দেখা গেল যে ওইটার একটা কনসিয়াসনেস তখন অনেকে জমি কিনে নতুন বিল্ডিং করা হুম, স্টার্ট করলো। একদম ঢাকার মানে আউটস্কার্টস এ যে হুম, ন্যাচারাল জায়গাগুলা ছিল, হুম, ওয়াটার বডিজ গুলা, হুম, ওয়েটল্যান্ডস গুলা, হুম, ফরেস্ট গুলা হুম, সব শেষ করে হুম, আমরা ওখানে করি এবং ঢাকাকেই মানে কেন্দ্র আমরা হুম, কেন যেন এইটা করিনি যে আমাদের যে মেজর শহর অথবা ছোট, ছোট শহরগুলাকে আমরা ইন্ডাস্ট্রিয়াল মানে স্টেটের মতন পার্কের মতন করে সেটাকে পানি, হুম, গ্যাস, ইলেকট্রিসিটি এবং রাস্তাঘাট লেআউট ড্রেনেজ করে দিলে ওখানে যদি আমরা এনকারেজ করতাম যে আমাদের ফিসক্যাল ইনসেনটিভ থাকতো যে ওইখানে হুম। ফ্যাক্টরিগুলা করব। তাহলে লোক ওখানে থাকলে ওখানে ওর সঙ্গে, সঙ্গে দেখতেন আপনার অন্যান্য হেলথ জিনিসও ফ্যাসিলিটিস, গড়ে উঠত। স্কুল, কলেজ এগুলো সবই ডেভেলপ করতো হুম, এবং আমাদের ঢাকার উপরে চাপ কম হতো। তো আমরা রুরাল প্ল্যানিং এ যেটা কথা বললেন আমাদের তো মেজরিটি মানে একটা মানে পপুলেশনই গ্রামের দিকে থাকে। হুম, এটা নিয়ে তেমন কাজ হুম, খুব একটা হয় না। তো হুম, আমাদের সুযোগ হয় অল্প কাজের মধ্যেও এনজিওদের সঙ্গে কাজ করার। তো আমরা যে একটা মেজর ফেনোমেন আমাদের ন্যাচারাল ফেনোমেন হাইড্রোলজিক্যাল সেটা হচ্ছে নদী ভাঙন। নদী ভাঙনে আমাদের কিন্তু সারা বছরই মানে লক্ষ, লক্ষ লোক গৃহহীন হয়। হুম, এদের এই মানে একসময় দেখেন ধান ক্ষেত ছিল, বাড়ি ছিল, হুম, গোলা ছিল, হুম, সবকিছু ছিল। কিন্তু কিছু কয়েক রাতের মধ্যেই হুম, সব নদীতে বিলিয়ে বিলীন যায়। হয়ে যায় এবং তারা নিঃস্ব হয়ে যায়। এবং নিঃস্ব হয়ে তাদের অপশন ২ টি থাকে। একটা হয় ওইখানে ওই কাছাকাছি কোনো বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপরে যে ওদের টিনগুলা ওরা খুলে ছাদগুলা, হুম, ওগুলাকে নিয়ে একটা মানবেতর হুম, জীবনযাপন করে প্রায় হুম, বস্তির মতনই অথবা ঢাকা শহর অথবা হুম, চিটাগাং ওদিকে শহর চলে বড় যায় শহরের তখন। বস্তিতে আসে তাদের সেই এত সুন্দর লাইফটা শেষ হয়ে যায়। তো আমরা ওই একটা সুযোগ পাই একটা এনজিও ৪ টা গ্রাম ওরা যারা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা গাইবান্ধায় করার সুযোগ হয়। ১০০ ফ্যামিলি করে ৳৪০০ তো আমরা ওই শুরু থেকে ওই যাদেরকে ওরা সিলেক্ট করলো এনজিওটা যে যারা বেনিফিশিয়ারি হবে তাদেরকে নিয়ে আমরা ফোকাস গ্রুপ ডিসকাশনস করি হুম, ওখানে গ্রামে যেয়ে। তারপর আস্তে, আস্তে করে আমরা চেষ্টা করি হলো গ্রামের যারা ও ওখানকার যারা বেনিফিশিয়ারিজ তাদেরকে নিয়ে এনগেজ করে আমরা কিভাবে করে গ্রামগুলো ডেভেলপ করতে পারি। তো সেখানে আমরা কাজ করি হলো আমরা বলতে আমরা আর্কিটেকচারাল টিম, এনজিওর ইমপ্লিমেন্টেশন টিম, লোকাল যে ইলেক্টেড যে আ বডি আছে বা আরকি। ইলেক্টেড বডি অথবা ইলেক্টেড যে রিপ্রেজেন্টেটিভ হ্যাঁ, সে মানে ইউনিয়ন পরিষদের, হুম, তারপরে লোকাল ইউএনও হুম, এদেরকে নিয়ে লোকাল এনজিওদেরকে নিয়ে আমরা একটা টিম ফর্ম করে কাজ করি এবং সেখানে ওই গ্রামগুলোর জন্য জায়গা কেনা হয়। হুম, একটা মানে খুবই থ্রো অ্যাওয়ে প্রাইস এর জায়গা। আমরা ওইটা কিনে হুম, ওইগুলাকে ডেভেলপ করি। ওই যেটা বললাম কোর্টইয়ার্ড সেন্টার্ড বাড়ি আমরা ১০ হুম, টা করে ফ্যামিলির জন্য একটা কোর্টইয়ার্ড, একটা ১০ টা বাড়ি, ২ টা টয়লেট, একটা মেল, হুম, একটা ফিমেলদের জন্য পানির চাপ কলের হুম, ইয়ে, একটা গোয়ালঘর, হুম, কালেকটিভ গোয়ালঘর ১০ টা ফ্যামিলির জন্য, হুম, বায়োগ্যাস প্ল্যান্ট এবং গ্রামের জন্য এরকম ১০ টা ১০ টা করে অনেকগুলা ক্লাস্টার, একটা স্কুল, একটা কমিউনিটি হল, ২ টা দোকান আর একটা মসজিদ। এটা দিয়ে আমরা একটা সেলফ সাফিসিয়েন্ট সেটেলমেন্ট এর হুম, মতন করি। তো এটা করি। তো ইট ওয়াজ আমার জন্য খুব বড় পাওয়া এবং সেখানে আমরা কিভাবে করে লোকাল এনগেজ করলাম লোকাল কমিউনিটিকে যেরকম মাটি কাটার জন্য। হুম, মাটি কাটার জন্য তো আপনার লেবার ইস মানে এটা কোনো হুম, স্কিল হুম, লেবার লাগে না। হুম, আমরা প্রায় ১,০০,০০০ ম্যান ডেইজ এর মানে ইয়ে মানে হুম, এমপ্লয়মেন্ট জেনারেট করি। ওই লোকাল কমিউনিটিকে। হুম, ওদেরকেই যে সুযোগটা দিই, ওরা কিছু ইনকাম করুক। হুম,
তারপরে লোকাল কার্পেন্টার, মেসন্স এদেরকে এনগেজ করে লোকাল কার্পেন্টারদের দিয়ে জানলা দরজাগুলো মাস প্রোডিউস করি। সেই বাড়িগুলির ম্যাটেরিয়াল কি ছিল? মানে এটা কি বেড়ার ঘর উপরে টিন ওরকম নাকি অন্য? আমরা এ বেড়া ইউজ করিনি। আরেকটু পার্মানেন্সি দেওয়ার জন্য আমরা ইটের দেয়াল দিয়ে করি। কিন্তু ওখানে আচ্ছা। ওই লোকাল রাজমিস্ত্রিদেরকে লাগিয়ে ট্রেনিং দিয়ে করা, কারণ মাস প্রোডিউস করার মতন। আর যেরকম মাল্টিপারপাস হলটা অথবা কমিউনিটি হল যেটা করলাম, হুম। সেটাতে খালি এক দরজাগুলো ছাড়া আর কোনো কাঠের ব্যবহার নাই। সব ব্রিকের জালি দিয়ে আমরা করি। মানে ওটাতে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কমিউনিটি হল তো ভেন্টিলেটর হ্যাঁ, থাকে, আমরা হ্যাঁ। সারাক্ষণ থাকলে অসুবিধা নেই। হুম, টিনের চাল করি। আরেকটা যেটা আপনি টিনের চাল নিয়ে একটা কথা বলেছিলেন যে গরম হয় কিনা? হুম, গরম হয়। কিন্তু আমরা বললাম দিনের বেলায় গ্রামের মানে যারা বাসাগুলাতে দেখা যায় যে আমরা কিন্তু উঠান ভিত্তিক করেছিলাম। হুম, হুম, ১০ টা বাড়ি হুম, নিয়ে একটা করে হুম। উঠান। তো মহিলারা উঠানেই সবজি করা অথবা আ আপনার ওই ধান শুকানো হ্যাঁ, অথবা বাচ্চাকে ইয়ে করা, হুম। এগুলা সব রান্না-বান্না সব হুম, রান্না-বান্নাগুলা বারান্দায় হয়। বারান্দায় করে। হ্যাঁ। তো ওইখানে কাটায় আর পুরুষরা খেতে খামারে কাজ করে। দিনের বেলায় রুমে হার্ডলি কেউ থাকে। তো সন্ধ্যার পরের থেকে তো এটা আবার ঠান্ডা হয়ে যায়। তো ওইটাতে ওইভাবে করে আমি লজিক্যাল কারণটা বলতেছি। নট দ্যাট যে গরম হয় না, গরম হয়। আরেকটা হলো যে এইখানে আমাদের যেটা ছিল যে ওই গ্রামের পরিবেশটা আমরা এখন পরে যখন ২০০৪ থেকে ৯ সনে করি আমরা হুম, ৪ টা ভিলেজ হুম। আরকি। তো সেখানে ওই গ্রামগুলা এখন দেখা যায় গাছপালা হয়ে মানে অনেক মানে ও আচ্ছা, প্রকৃতির সঙ্গে প্রকৃতির সঙ্গে মিশে গেছে। মিশে গেছে আরকি। তো ওইটা আমার খুব ভালো লাগে। ওখানে ওই যে মাটি আমরা উঁচু করে, যেটা টিপিক্যাল আমাদের করা, হুম, পুকুর কাটে অথবা ক্ষেতের মাটি নিয়ে হুম, উঁচু করে ওইভাবে করে আমরা করি আরকি। আরেকটা এটার এই এনজিওটা একটা বড় কাজ করে ওখানে। এদের তো কোনো ইনকাম সোর্স নাই, বিকজ এদের না, জমি-জমা নাই। না। এদেরকে ক্লাইমেট রেসপন্সিভ অথবা আপনার মানে লাইভলিহুড এর ওরা ইয়ে করে কিছু হুম, মানে ইনিশিয়েটিভ নেয়। তার মধ্যে একটা ছিল হলো যে আপনার ওদেরকে ওই ওপেন ওয়াটারে, মানে ধরেন ওয়াটার বডি অথবা আ নদী অথবা যারা মাছ চাষ করতে পারে প্রত্যেককে আলাদা খাঁচা করে দেয়। নেট আচ্ছা, দিয়ে হ্যাঁ, ওই খাঁচায় প্রত্যেকের আলাদা মাছ চাষ করত এবং তারা প্রয়োজন মতন নিয়ে খেতে পারে। তারপর হচ্ছে হলো বর্ষার সময় আপনার ওই যে আমাদের যে কচুরিপানা দিয়ে বেড করে ফ্লোটিং বেড, ওইটা দিয়ে করে ওর মধ্যে সবজি চাষ। কচুর পানার মধ্যে? ফ্লোটিং আচ্ছা। কচুরিপানার একদম বেড না, অনেক থিক হ্যাঁ, 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 ইসের হ্যাঁ। মতন করে ওর মধ্যে কচুরিপানার উপর ভাসমান সবজি চাষের এটা কিন্তু ট্র্যাডিশনালি আমাদের সাউথ বেঙ্গলে আছে অনেক জায়গাতেই আচ্ছা, এরকম। আরেকটা করা হয় হলো যেটা আপনার পানির সঙ্গে রিলেটেড, সেটা হচ্ছে হলো হাঁসের চাষ। হ্যাঁ, মানে হাঁসের চাষ করার পানি হ্যাঁ, থাকলে আপনার ওপেন ওয়াটারে ওই হাঁস, হাঁসের চাষ হ্যাঁ, করা যায়। আরেকটা খুব ইম্পোর্টেন্ট জিনিস তারা করে যে আপনার যখন শীতকাল হয় তখন কিন্তু সব চর পড়ে যায়। হুম, তো চর কারো হুম, মানে নিজস্ব জমি না। তো ওইখানে আপনার মাইলকে মাইল মিষ্টি কুমড়ার চাষ। আ যেটা এখন নর্থ বেঙ্গলে ইস এ ভেরি একটা রেভলিউশন হয়ে গেছে এবং মিষ্টি কুমড়ার মজার ব্যাপার হচ্ছে এটাকে আপনি মানে পচনশীল হয় না, ৬ মাস পর্যন্ত শেলফ লাইফ থাকে আরকি শুকনোতে। তো ওরা করে কি ওগুলাকে ফলায়, কিছু বিক্রি করে দেয় ইনস্ট্যান্টলি আর কিছু ঘরে রেখে দেয়। যখন বর্ষার সময় আসে, যখন কোনো তাদের ইনকাম নাই, তখন তারা ওই একটাকে রান্না করে, একটা মিষ্টি কুমড়া আরেকটাকে বিক্রি করে ১ কেজি চাল আনে, আচ্ছা। ওইটা দেখে নেয়। তো আমরা হিসাব করে দেখেছিলাম যে ওই গ্রামগুলাকে, এটা যদিও ছিল হলো ডোনেশন ছিল মানে মানে গ্রামগুলাকে এই যারা এই বাড়ি করার জন্য খরচটা কি দিয়েছে? ওই এনজিও এনজিও দিয়েছিল। দিয়েছে? এটা একটা ওরা দিয়েছিল। কিন্তু আমি যেটা বললাম যে ওরা আবার একটা হিসাব করল হুম, যে এইভাবে করে যদি ওদেরকে ইনকাম জেনারেশন করে ওদের হুম, কাছ থেকে যদি আমরা করতে পারি, হুম, টাকাটা নিতে পারি, তাহলে আপনি ২ থেকে ৩ বছরের মধ্যে এটার খরচ উঠে আসে। এই যে এই আচ্ছা। লাইভলিহুড এর যে এগুলা ট্রেনিং হুম, গুলা, এটা দিয়ে ২-৩ থেকে ৩ বছরে পুরা, এবং গ্রামগুলার কালেক্টিভলি জমিটাকে রেজিস্টার করে দেওয়া। কারো ইন্ডিভিজুয়াল নামে না। আপনাদের যেরকম অ্যাপার্টমেন্টে করেন কালেক্টিভলি, হুম, হুম, হুম। আমরা ওই কনসেপ্টটা নিয়ে আনডিমার্কেটেড। হ্যাঁ, হ্যাঁ, আনডিমার্কেটেড। হ্যাঁ, হ্যাঁ। তো ঘরগুলো আছে সবাই, কিন্তু কেউ মানে বিক্রি করতে হলে কমিউনিটির ছাড়া বিক্রি বিক্রি করতে করতে পারবে পারবে না না। আরকি। তো নাহলে ওকে। দেখা যায় সো আমাদের দে হ্যাভ এ ওনারশিপ হুম, বাট কোনটা ডিমার্ক করা নাই। না, সেজন্য সবাইয়ের কনসেন্ট হলে পরে তখন জি। বিক্রি করবে। মানে এটা আমরা দ্যাটস তো কুইট এটা করি ইন্টারেস্টিং। এবং এটা ও এ করাই হচ্ছিল যে আমাদের দেখা যায় যে আশ্রয়ণ প্রকল্পে অনেকেই দেখা যায় ঘর ছেড়ে ভাড়া দিয়ে অথবা হ্যাঁ, করে হ্যাঁ, চলে যায়। তো হ্যাঁ, হ্যাঁ, ওইটা হ্যাঁ। যেন না হয়,
ওইটার জন্য আমরা ওই এটা হ্যাঁ, এটা হ্যাঁ, করি। ওটা তো মানে ঢাকার বস্তিতে যেটা জি, খুবই জি। একটা হ্যাঁ, নেগেটিভ হ্যাঁ, জিনিস হ্যাঁ, আরকি, হ্যাঁ, ভেরি হ্যাঁ, নেগেটিভ জিনিস। হ্যাঁ। সোশ্যাল দিক থেকেও এবং ফিন্যান্সিয়াল দিক কিন্তু থেকেও। আনফরচুনেটলি আমি যেটা বলব যে এইটা অনেক মানে পাবলিসিটি খুব একটা পায়নি। যদিও আমরা ওইটার জন্য আর্কেশিয়া গোল্ড মেডেল পাই এবং আরো ইউআই এর অ্যাওয়ার্ডস পাই। অ্যাজ অ্যান আর্কিটেক্ট আপনি ইউ হ্যাভ দ্যাট ইজ এ গ্রাউন্ড ব্রেকিং স্টেপ আই উড সে। হুম, হ্যাঁ, আই উইশ এটাকে আরো অন্যরা রেপ্লিকেট করত। জি, দেখা যাক সেজন্যই বললাম যে আমাদেরও তো একটা লিগেসি রেখে যাওয়ার ফার্স্ট অফ অল অবশ্যই। আরবান অ্যাফোর্ডেবল হাউজিং হ্যাঁ, প্যারালালি যদি এরকম কিছু আসে হ্যাঁ, হ্যাঁ। সেখানেও কন্ট্রিবিউট আপনি যদি আরেকটা সময় দেন আমি আরেকটা জিনিস এড করি এর প্লিজ, সঙ্গে। প্লিজ। সেটা হলো আমরা এই ইসের মানে আরবান অ্যাফোর্ডেবল হাউজিং নিয়েও একটা কাইন্ড অফ এক্সারসাইজ করি। হুম, হুম, তো এটা আমি প্রায় ৫-৬ বছর ধরে করি। এটা আশুলিয়াতে এটা মানে আমার ওয়াইফের একটা জমি ছিল ৫ বিঘা মতন। ওইখানে আমরা ওইটা কিন্তু গার্মেন্টস বেল্ট হয়ে গেছে। আমরা যখন জমিটা কিনি তখন ইট ওয়াজ আ গ্রাম। হুম, কিন্তু এখন একদম মানে গিজ করে ওখানে প্রত্যেকটা গ্রামের বাড়ি ওই টিনের ঘর হয়ে হুম, ওখানে হলো গার্মেন্ট ওয়ার্কার্সরা থাকে আর হুম, গার্মেন্টস ফ্যাক্টরি আসে। একদম হুম, মানে এখন এটা পুরা মানে বসতি হয়ে গেছে আরকি। তো ওখানে আমরা একটা এক্সারসাইজ করি যে আমরা ১ বেডরুম ২ বেডরুম বলি না। ২ রুম মানে ২ টা রুম থাকবে, হুম, একটা কিচেন, একটা টয়লেট হুম, থাকবে আর বারান্দা থাকবে। আর হুম, ৩ রুম হলো তার মধ্যে ২ টাকে বেড হিসেবে, একটাকে মাল্টিপারপাস রুম হিসেবে, হুম, ২ টা টয়লেট, একটা কিচেন। এরকম করে আমরা আ ৪০০ স্কয়ার ফিট থেকে ৭০০ স্কয়ার ফিটের মধ্যে বিভিন্ন ৪ তলা ওয়াকআপ করে আমরা কিছু হাউজিং করি এবং সেখানে ওই গ্রাউন্ড ফ্লোরের পিছনে একটা ছোট্ট কোর্টইয়ার্ড পায় আর হুম, উপরের ইউনিটগুলো একটা করে বারান্দা পায়। যেখানে তারা তাদের শাকসবজি অথবা তারা ইয়ে করতে পারে এবং ফেসিং টুয়ার্ডস যে একটা ইসের মতন, রাস্তার মতন কিন্তু হুম, ওখানে গাড়ি যাবে না। হুম, বাচ্চারা খেলবে, ইয়ে করবে, মারা ওই টেরাসগুলো থেকে দেখবে। এভাবে করে আমরা প্রায় ৫ বিঘার উপরে করি এবং আমরা ওটাকে ক্যালকুলেশনও করি যে এটার মানে ল্যান্ড কস্ট বিকজ আপনারা জানেন অ্যাফোর্ডেবল হাউজিং করতে হলে ল্যান্ড কস্ট ইস ওহ দ্যা ইয়া, মোস্ট ইম্পোর্টেন্ট অ্যাবসোলিউটলি। কনস্ট্রাকশন কস্ট আরেকটা হলো ফাইন্যান্সিং। হুম। মানে এই ৩ টা ঠিক করে না হলে অ্যাফোর্ডেবল করা খুব ডিফিকাল্ট। কনটেক্সচুয়াল সেনসিটিভিটি বলতে যা আপনি বোঝেন আর আমি যা বুঝি যে সেটা একটু আগে আলোচনা করেছি আমরা যে কালচার, ম্যাটেরিয়াল, সারাউন্ডিংস এবং নট কপিং ফরেন ডিজাইন এই জিনিসটা আমি বারবার করে বলি যে যারা খুব আ গর্ব নিয়ে বলে যে আমি অমুক খান থেকে ডিজাইন করিয়ে আনিয়েছি। তারপরে ডিজাইনটা আমাকে দেখায়। তো সম্মান রক্ষার্থে আমি খুশি করার জন্য বলি যে, "হ্যাঁ, ভালো হয়েছে।" তারপরেও মুখ দিয়ে বেড়ে যায় অনেক কিছু যে, "দিস ইস ভেরি গুড ফর ব্যাংকক। হু, হু, দিস ইস ভেরি গুড ফর ইভেন সিঙ্গাপুর।" হু, হু, বাট সোশ্যালি আপনি যেটা বলেছেন যে কালচারালি ইটস ভেরি ডিফারেন্ট। হু, হু। সিঙ্গাপুরে কেউ বাসায় খায় না তো। হ্যাঁ, হ্যাঁ? আচ্ছা, ব্যাংককের ফুড হ্যাবিট ইস সো ডিফারেন্ট। জি, সো কাজেই আমাদের কোনটা ভালো খারাপ বলছি না আমি। আমাদের অবশ্যই। সঙ্গে মিলানো এটা হু, হু, ওদের হু, হু। আমরাও একবার করিয়েছিলাম। ওরা তো খুব অবাক হয়ে যে এত টয়লেট কেন? বাড়ি হলো হ্যাঁ, তো ২ বেডরুমের ৩ বেডরুম মেক্সিমাম যেটাকে বেডরুম বলা যায় না ৩rd টাকে। কিন্তু টয়লেট ভর্তি। হু, হু, তো আপনি ওই ধরনের ডিজাইনের উপরে জি। কাজ করছেন। কিছু এবং বলবেন এই ব্যাপারে? ওয়াকআপ হলে একটা সুবিধা আপনার লিফটের কস্টটা বেঁচে যায়। হ্যাঁ, সরি। আমরা ডেনসিটিও মোটামুটি ভালোই অ্যাচিভ করছিলাম। খারাপ হয়নি। আমার মনে আছে এক্সাক্ট ফিগারটা মনে পড়তেছে না। ডেনসিটি তারপরে এফএআর এগুলো আমরা হিসাব করে দেখিয়েছিলাম আরকি। লিফটও কিন্তু এখন আমি জাস্ট চায়না থেকে আসলাম। জি, আমি জি। ভিজিটেড না মানে আই হ্যাভ ডান বিজনেস ডিলস উইথ লাইক 5 লিফট কোম্পানিজ। হু, হু, একদম ডিটেইলে গিয়ে কাস্টমাইজ কিভাবে করা যায়। আপনি ২ জনের লিফটের 2 পারসনস কিংবা 3 পারসনস ম্যাক্সিমাম এই ধরনের স হা সেমি লো রাইজ আমি বলব। লো রাইজ থেকে একটু বেশি। এট লিস্ট যারা বয়স্ক কিংবা ৪ তলায় উঠতে হু, কষ্ট হু, হয়। হু, হু, কেন আপনার ওই ইফ ইউ রিমেম্বার এখন এখনো তো আছে। হু, হু। মতিঝিল কলোনি অর হ্যাঁ, বুয়েটের হ্যাঁ, আছে। হ্যাঁ, বুয়েটের আছে। তো সেখানে তো আছে। মানুষ জি। তো ইয়ে করে বাট অনেকের অসুবিধা হয় এটা হু, সত্যি হু, কথা। হু, হু, তো অ্যাজ এ অ্যান্সিলারি সিস্টেম ওটা রেখেও হু, হু। ইট ইস পসিবল। বাট ওই স্কোয়ার ফিটের ভিতরেই দি আর্কিটেকচারাল স্টেজিং এবং যেটাকে মানে কোন আসবাবপত্র কতটুকু রাখবে, কোথায় হু, কি হু, হু, হবে না হু। হবে, এটা করে দিলে পরে
এবং মানুষ একটা ফলো করলে পরে হুম, তখন আর এটা গুদাম মনে হয় না জি জি কয়েক ইয়ে। এবং ইন্ডিয়ায় দেখলাম যে এটা প্রিটি অ্যাকসেপ্টেবল জিনিস। হুম, হুম। হ্যাঁ? আমি এদিকের কথা বাদ দিলাম, থাইল্যান্ড কিংবা জাপানের কথা বাদই দিলাম। কিন্তু ইভেন ইন্ডিয়াও ইট ইস কোয়াইট অ্যাকসেপ্টেবল। মানে কোনটা? মানে এফোর্ডেবল হাউজিং এর ব্যাপারটা বলতেছেন? জি, হ্যাঁ, মানে মানে কিছু গভর্নমেন্ট ইনিশিয়েটিভ আছে। আমাদের এখানে একদমই নাই। না। আমাদের এখানে এনএইচএ যেটা ন্যাশনাল হুম, হাউজিং হুম, অথরিটি, আমি জানি না মানে কি করে আরকি। কয়জন প্রফেশনাল আছে এখানে এবং কয়জন মানে কয়টা প্রজেক্ট করেছে যেগুলো এফোর্ডেবল হাউজিং এর জন্য? করেনি। আমি আমি জানা মতো আমি না, জানি না না, না, এফোর্ডেবল উনারা হাউজিং। ওই যাই হোক আমি অন্যের ক্রিটিসিজম করছি না। নিজেদেরই বন্ধু-বান্ধব আছে। বাট সুযোগ আছে ডেফিনিটলি। উনাদের তো R&D করার অনেক সুযোগ, জি। সেই সুযোগ আছে। ফাইনালি simplicity, functionality and sustainability সম্বন্ধে আমরা আলোচনা যদিও করেছি। আপনার ফাইনাল কিছু বক্তব্য আমাদের দর্শকদের জন্য দিলে পরে আমি খুশি হব। হুম। না, আপনাকে তো ১ম এ ফার্স্ট আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে এরকম একটা ইনিশিয়েটিভ এবং আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য আমার যেই জিনিসগুলো আমি সবার সঙ্গে শেয়ার করতে চাই সেটার একটা সুযোগ এখানে হলো। তো যেই জিনিসটা হলো আমার বলার থাকে এখন আমার ধরেন আ ৪২-৪৩ বছর হয়ে গেছে আমি হুম, প্র্যাকটিস করতেছি। হুম। এখন আমাদের পাওয়ার থেকে দেওয়ার সময় বেশি। জি, জি। মানে আমাদের উচিত অফ এবং কোর্স। সেই সেন্সে আমি ধরেন এই যে যেটা আপনি বলেছেন যে আমি ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস এর প্রেসিডেন্ট ছিলাম। হুম, তো আমি একদম নিচের লেভেল থেকে মানে এজ এ সেক্রেটারি, হুম, তারপরে জয়েন্ট সেক্রেটারি, তারপরে হুম, জেনারেল সেক্রেটারি, হুম, ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট এইভাবে হুম, আসি। তো এই প্রসেসে আমি মানে অনেক ইয়াংদের সঙ্গে আমি সবসময় ক্লোজলি কাজ করার মানে হুম, সুযোগ হয়। তো আমার মনে হয় যেটা হলো যে মানে ইয়াংদেরকে আমরাও ইয়াং ছিলাম। হুম, কাজ পেতে কষ্ট হতো, হুম, আমাদেরকে চিনত না। তো সেই সময়কার যেই স্ট্রাগলটা অথবা যেই ইয়েটা ছিল, সেটাকে অ্যাড্রেস করাটা আমাদের খুব দরকার। এখন আমাদের সময় একটা ইউনিভার্সিটি থেকে পাস করতাম। হুম, ৩০-৩৫ জন ছাত্র বের হতো। হুম, সংখ্যা কম ছিল। এখন হুম, ৩২ টা ৩০ টা স্কুল থেকে হুম, বের হয়। অনেক ছাত্রছাত্রী হুম, তারা পাস করে বের হয়। এখন কাজের অপরচুনিটি বাড়ছে, হুম, কিন্তু কম্পিটিশনও বাড়ছে। হুম, তো এদেরকে কিভাবে হেল্প করা যায়? হুম, তো সেখান থেকে আমি আমাদের ওই যে আরকি কানেক্ট হুম, হুম, যে প্ল্যাটফর্মটা সেটা হুম, আমি করি যে এদেরকে যারা আপনার ধরেন ওই রিলেটিভলি স্মলার ক্লায়েন্টস ঢাকার বাইরে হাজার, হাজার বিল্ডিং, লক্ষ, লক্ষ কোটি টাকার বিল্ডিং কিন্তু সারা বছর হচ্ছে যেগুলোতে কোনো প্রফেশনালসদের ইনপুট নাই। এটা একটা বিরাট সেগমেন্ট। বাট এট দ্য সেম টাইম ইট ইস ভেরি ডিফিকাল্ট টু রিচ দেম। অ্যাবসোলিউটলি। তো এদের সঙ্গে আমাদের ইয়াঙ্গার যে যারা বাডিং প্রফেশনালস জি, তাদেরকে কানেক্ট করার জন্য আমি এই আরকি কানেক্ট প্ল্যাটফর্মটা তৈরি করি হুম, এবং সেখানে আমরা চেষ্টা করি এই ব্রিজিংটা করে দেওয়া। নট উই ডোন্ট কমিট দেম এনি ওয়ার্ক বাট আমরা আমাদের এই এটাকে লিড জেনারেশন অথবা ইসের মাধ্যমে হুম, আমরা ক্লায়েন্টদের সঙ্গে যে যখন ইন্টারেস্ট দেখায় তাদেরকে যোগাযোগ করাই দিই এবং এখানে ইয়াং প্রফেশনালসরা আপনি তাদের পোর্টফোলিও আপলোড করতে পারে, তাদের হুম, হুম, সম্বন্ধে আচ্ছা। জানতে পারে এবং আপনি চাইলে সার্চ করার কিছু, কিছু ফিল্টারিং এরিয়া আছে যে আপনি রেসিডেন্সিয়াল প্রজেক্টস চাইলে রেসিডেন্সিয়ালের আর্কিটেক্ট যারা তারা আসবে। আপনার যদি চান যে পটুয়াখালীতে কে কাজ করে, পটুয়াখালী যারা অপশন দিয়েছে তাদেরকে আপনি ওখানে পাবেন। আপনি যদি বলেন যে আপনি ৫,০০০ স্কয়ার ফিটের মধ্যে করতে চান, ৫,০০০ দিলে পরে সেই টাইপের এইরকম আমরা কিছু ফিল্টারিং এর ব্যবস্থা রেখেছি। সেখান থেকে যতটা পারা যায় কানেক্ট করে দেয়। আর তাছাড়া আমাদের একটা কল সেন্টার আছে, সেখান থেকে আমরা কানেক্ট করে দিই। এটা আমরা চেষ্টা করছি। এটা ২ বছর হয়ে গেছে। বাট ইট ইস আই এম স্টিল স্ট্রাগলিং বিকজ এটা আমার নিজের আমার ইনকাম হচ্ছে একমাত্র আমার কনসালটেন্সি। হুম, সেখান থেকে এটাকে সাপোর্ট করি এবং হুম, একটা ছোট টিম অফ একটা ছোট না মোটামুটি সাইজেবল একটা টিম অফ ওখানে এমপ্লয়িজ আছে তারা কাজ হুম, করে। আমরা কয়েকজন ফাউন্ডার্স আছি, কো-ফাউন্ডার্স হুম, আছি। তো আই এম লুকিং ফর সাম অপরচুনিটি যেটাকে কিভাবে স্কেল আপ করা যায় এবং এর পাশাপাশি আমরা আরকি কানেক্টেড থেকে আমরা প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংসও আমরা করাই। যে ইয়াং প্রফেশনালসদেরকে প্রফেশনে কাজ করতে এরকম ওয়ার্কিং ড্রয়িংস একটা আজকাল খুব উইকনেস। হুম, আমাদের সময় ওয়ার্কিং ড্রয়িংস এর জন্য ড্রাফটসম্যান একটা হুম। প্রফেশনে ছিল। হ্যাঁ, 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 এখন অফ কিন্তু কোর্স। এটা নাই। এখন মানে আর্কিটেক্টই ড্রাফটসম্যান কিন্তু মানে কোয়াইট অ্যান ইম্পোর্টেন্ট পার্ট ইম্পোর্টেন্ট অফ রোল ইউর প্লে করতো হ্যাঁ, সেটি এবং তারা ওই ড্রইং গুলাকে সাজাবারও কিছু জিনিস, কিছু নরমস আছে, কিছু প্রোটোকলস আছে যে হুম, প্ল্যানের সঙ্গে এলিভেশন হুম, সেকশন, হুম, কোনটার সঙ্গে কোন হুম, ড্রইং কিভাবে রিড করতে হবে, হুম, কোনখানে কোন লেবেলিং অ্যাবসোলিউটলি। গুলা করতে হবে, নোটস গুলা কি দিতে হবে,
সবকিছু সুন্দর। ওগুলা আজকাল আর ওরকমভাবে ইয়াংরা শিখতে পারে না। তো এইসব ট্রেনিং, তারপর কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, একটা ছেলেকে সাইটে কিভাবে ম্যানেজ করতে হয়, ইয়াং একটা আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, বিল্ডিং প্রফেশনাল বলতে আমরা আর্কিটেক্টস, ইন্টেরিয়র ডিজাইনার, ইঞ্জিনিয়ার্স বুঝাই মেইনলি এদেরকে। এবং আপনার ধরেন মানে কিছু, কিছু জিনিস হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট যেটা বললাম, তারপর ওয়ার্কিং ড্রয়িংস, তারপর কনস্ট্রাকশন আ আ ওই BIM ট্রেনিং, হুম। এগুলোর আমরা ইয়ে করি ওখান থেকে। তো এটা খুবই স্লো প্রসেস, মানে আমরা স্ট্রাগল করতেছি। এখন আমি বলব না যে আমরা we are totally successful. I'm trying my best. এক্সেলেন্ট। অ্যাকচুয়ালি এই যে আপনি একটু আগে বললেন না যে ড্রাফটসম্যান থেকে এখন যে AutoCAD পে কিংবা AI বেসড আমি বললাম। জি, AutoCAD টা জি, আমি পার্টিকুলার একটা সফটওয়্যারের জি। কথা বললাম। তো সেটা অফকোর্স টাইম কনজাম্পশন, এডিটিং অনেক কিছু সুবিধা হুম, আছে। হুম, হুম, হুম। কায়িক পরিশ্রম অনেক জি, কম জি, লাগে, জি, জি, হ্যাঁ? জি। বাট যে জিনিসটা মিসিং হয়, আপনি যেটা করে দিলেন, ড্রাফটসম্যান কিন্তু টু দ্য ইঞ্চ তখন তার মিলিমিটার ছিল না। জি। সো টু দ্য ইঞ্চ, ইঞ্চও না ফ্র্যাকশন অফ ইঞ্চ ফ্র্যাকশন অফ an inch. সে কিন্তু এটা মিলিয়ে দিত। হ্যাঁ, হ্যাঁ। এবং ওখানে তার হাতে গিয়ে যেটা ধরা পড়তো সেটা কিন্তু আপনার AutoCAD এ ধরা পড়বে না না, কোনো সময়। হ্যাঁ, সো সেজন্য চান্সেস অফ মিস্টেকস আর মোর হ্যাঁ। ইন দ্য AI জেনারেটেড জি, প্রোডাক্টস। তার মানে না এটাকে আমরা পিছিয়ে থাকবো। আমাদের এখানে আমি যেটা সবসময় emphasize দেই both in structure and architecture, structure এ তো বটেই। যে আগে হাতে করে নিয়ে হুম, হুম, তারপরে সেটাকে ফুল ফর্ম এ নিয়ে হুম, আসা। হুম, হুম। So that you have a cross check of your own and ড্রাফটসম্যান এর এই প্রফেশনটা কোথায় গেল? এরা এখন কি আর নাই? মানে নাই আসলে। আ আমার অফিসে লাস্ট ৩ জন ছিল। ১ জন রিটায়ার করল। আর ২ জন আনফরচুনেটলি বয়সের কারণে মারা গেলেন। উম এখন আমার অফিসের উম নতুন ড্রাফটসম্যান নাই। আর্কিটেক্টদেরকে শিখাচ্ছি। বাট বিদেশে কিন্তু আর্কিটেক্টরাই এখন করে এগুলা ড্রইংস হুম, গুলা। হুম। এবং আপনার মজার ব্যাপার, আপনি যেটা ওই ড্রাফটসম্যানের কথা বললেন, আপনার যে ভুলের ব্যাপারটা যে হ্যাঁ, ধরে যেত। হ্যাঁ। আমার মনে আছে আমরা যখন ১ম দিকে যে 85, 86 কাজ হুম, করতাম, আমাদের সিনিয়র ড্রাফটসম্যান ছিল যারা, বলত কি জুয়েল ভাই, হুম। আপনি কিন্তু এখানে সিঁড়ির রেলিংটা এখানে ঘুরে কিন্তু মিলতেছে না কিন্তু। এখানে এইটা যে রাইজার গুলা হুম, এখানে আসে মিলতেছে না। আমি হুম, কিন্তু মিলাই দিই আপনাকে। হুম, আমাকে জিজ্ঞেস করে নিত। হুম, অবশ্যই করে দিত। হুম, ওরা এগুলা ধরে, ধরে করত। কিন্তু হুম, আজকাল একটু আমি বলব যে AutoCAD জন্য যে এই জিনিসটা হয়েছে, ইয়াং যারা বের হয় হুম, অনেকেরই তাদের এই উইকনেসটা রয়েছে ইউনিভার্সিটি থেকে। তারা হুম, এগুলা ঠিক ওই আজকাল স্কেলের ব্যাপারটা বুঝতে পারে না। হুম, আমাদের স্কেল যেহেতু হাতে মাপতাম, হুম, আমি কিন্তু 1/8 স্কেল একটা টয়লেটের সাইজ হ্যাঁ, কি হ্যাঁ, আমি দেখেই বুঝতে হ্যাঁ, পারতাম যে এটা হুম, ওয়ার্কেবল। হুম, ওরা এখন হয় কি জুম ইন, জুম আউট করে। করে ওরা ওই অ্যাবসোলিউটলি দেখা ট্রু। যায় যে কমোডটা, হুম, বেসিনটা যেভাবে বসাচ্ছে এটা ওয়ার্ক আসলে করতেছে না। ফিজিক্যালি এভাবে হয় হুম। না। তো এইটা আসলে একটা ফিজিক্যালি বড় এভাবে খুব, ভেরি খুব, ডিফিকাল্ট। খুব উইকনেস একটা। তো এই ট্রু। জায়গাগুলা অ্যাড্রেস করা আমাদের খুব দরকার। ওই যে অ্যাড্রেস করার ওই একটাই উপায় যে ডু ক্রিটিক্যাল থিংস বোথ ইন হ্যান্ড হুম, অ্যান্ড অলসো ইন দ্য মেশিন জি, সো দ্যাট ইউ আর জি। সিওর ওকে দিস ইজ ওয়ার্কেবল। আপনি একদম ভেরি টু দ্য পয়েন্ট বলেছেন আরকি। আমাদের ক্লায়েন্টদেরও এই ডিসস্যাটিসফ্যাকশন থেকে যায় অনেক সময় হুম, যে হুম, হুম। আপনারা একটা টয়লেট দিয়েছেন, বেসিনে গেলে কমোডে লিখে যায় হ্যাঁ, তারপরে এই হয়, ওই হয় তারপরে অ্যান্ড কতগুলো কমন জিনিস আমাদেরকে শিখানো হতো। টয়লেটের লেআউট। আপনি শাওয়ারটা আগে দিয়ে দিলেন। হুম, বেসিনটা এই হুম, কমোডটা পরে দিলেন। আপনি হুম, কিন্তু যেতে হলে ভিজে যাবেন। হুম, হুম, আমরা হুম, সাধারণত শাওয়ারটাকে সবচেয়ে হুম, ভিতরে রাখি হুম, যাতে বাকি টয়লেটটা ড্রাই থাকে। অ্যাবসোলিউটলি, তো অ্যাবসোলিউটলি, এইগুলা মিস্টেক করে ফেলে দেখি আজকাল। অ্যাবসোলিউটলি। ওয়েল আজকের এট লিস্ট আলোচনা থেকে ইয়াঙ্গার যারা আছে এটা একটু খেয়াল রাখবে বলে আশা করি। জি, আর আপনার ওই যে আড্ডার আসরটা আ যেটাকে আপনি চেতনা বলতেন, জি। সেটাকে কিন্তু যে কোনো নামেই হোক, হ্যাঁ, হ্যাঁ। অনুরোধ থাকবে আমাদের যদি কোনো সাপোর্ট লাগে তাও দেবো। I will be very happy if I have support from organization like BTI. I'll try to continue that. It's thanks for your offer. থ্যাংক ইউ সো মাচ। তো আমার মনে হয় যে আজকের জন্য এই আড্ডাটা একটু শেষ জি, করি। জি, থ্যাংক ইউ ভেরি মাচ আর্কিটেক্ট জালাল আহমেদ সাহেব এবং দর্শক মণ্ডলী। আমার কাছে কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা আলোচনা মনে হলো। আপনাদের কেমন লাগলো জানাবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে দেবেন। বিল্ডিং টুমরো উইথ আইডিয়াস পাওয়ার্ড বাই বিটিএ এর আজকের এপিসোডের এখানেই সমাপ্তি ঘোষণা করছি এবং জালাল আহমেদ সাহেবকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আপনাকেও অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।